আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের কিছু প্রবলেম এবং তাদের সলিউশন এখানে কষবো, বার করব। যে প্রবলেমগুলো এখানে কনসিডার করা হবে সেই প্রবলেমগুলো হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, ফাইনাইট স্কোয়ার ওয়েল, কমিউটেটর ব্র্যাকেট, এই ধরনের প্রবলেমগুলো এখানে করা হবে। তো প্রথমে আমি কয়েকটা কমিউটেশন রিলেশন এইটা নিয়ে দু একটা প্রবলেম দেখছি। তো এখানে বার করতে বলা হয়েছে যে এল কে কমা আর স্কোয়ার, এই যে কমিউটেটর ব্র্যাকেট এটা এখানে করতে হবে। এই কমিউটেটর ব্র্যাকেটটা প্রমাণ করতে বলা হয়েছে যে জিরো, প্রুভ দ্য ফলোইং কমিউটেশন রিলেশন এল কে কমা আর স্কোয়ার, এটা জিরো প্রমাণ করতে হবে। আর এল কে কমা পি স্কোয়ার এটাও জিরো তোমাকে প্রমাণ করতে হবে, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর পিটা লিনিয়ার মোমেন্টাম, আর কে এল এম এরা সাইক্লিক্যালি ওই 1 2 3 কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ কে এর পরে এল আসবে, এল এর পরে এম আসবে, আর এম এর পরে তুমি যদি যেতে চাও তাহলে আবার তুমি কে তে ফিরে আসবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এল কে কমা আর স্কোয়ার, অর্থাৎ তুমি এরকমও ধরতে পারো যে এল কে মিনস এটা এল ওয়ান হতে পারে, অথবা এল এক্স হতে পারে, অথবা এল ওয়াইও হতে পারে। এটার সঙ্গে আর স্কোয়ারের কমিউটেশন রিলেশন কি হবে, কেউ এল জেডও করতে পারে। তো যাই হোক, আমরা আর স্কোয়ারকে প্রথমেই রাইট সাইডে ভেঙে নেব, আর কে স্কোয়ার, আর এল স্কোয়ার আর আর এম স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইভাবে ধরে নেওয়া যেতে পারে। তাহলে নেক্সট লাইনে এল কে কমা আর স্কোয়ার, আর কে স্কোয়ার হলো, তারপরে এল কে কমা আর এল স্কোয়ার হলো, প্লাস এল কে কমা আর এম স্কোয়ার, তার কমিউটেশন রিলেশন এখানে বার করতে হবে। আমরা এই যে এল কে কমা আর স্কোয়ার যে কমিউটেশন রিলেশনটা, এইটা আমাদের কমিউটেশন রিলেশনের একটা প্রপার্টি জানা আছে। সেই প্রপার্টির মাধ্যমে এটাকে দুটো টার্মে আমরা ভেঙে ফেলবো, এবং প্রত্যেকটা যে টার্মগুলো রয়েছে কমিউটেশন রিলেশন, প্রত্যেকটার মধ্যে স্কোয়ার আছে, এবং এই স্কোয়ার টার্মটাকে আমরা ধরে নেব আর কে স্কোয়ার যেরকম আছে সেটাকে ধরে নেব আর কে মাল্টিপ্লাইড বাই আর কে, অর্থাৎ দুটো অপারেটর পরপর কাজ করছে এরকম ধরে নেব। সবসময় যে মাল্টিপ্লিকেশনটা চলতে পারে এরকম নয়, এইটা যদি ডেরিভেটিভ আকারে থাকে তাহলে কেউ মাল্টিপ্লিকেশন করতে পারবে না। যদি পি স্কোয়ার হয় তাহলে ডাবল ডেরিভেটিভ চলে আসবে, অর্থাৎ মোমেন্টামের মধ্যে আমরা জানি যে মোমেন্টাম অপারেটর যদি পজিশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে পি ইকুয়াল টু এইচ কাট বাই আই ডেল ডেল এক্স এই ফর্মে আসে। তাহলে স্কোয়ার করলে কিন্তু অ্যাকচুয়ালি এটা ডবল ডেরিভেটিভ চলে আসবে। তাহলে অপারেটরের সময় দেখার সময় যদি স্কোয়ার থাকে আমাদের কেয়ারফুল থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি নর্মাল স্কোয়ারের মতো নাও হতে পারে। যদি ডেরিভেটিভ ইনভলভ থাকে তাহলে নর্মাল স্কোয়ারের সঙ্গে এটার ডিফারেন্স থাকবে। যাই হোক, তাহলে আমরা এই যে তিনটে কমিউটেশন রিলেশন সেকেন্ড লাইনে পাওয়া গেছে, এটাকে প্রত্যেকটা টার্ম থেকে দুখানা করে টার্ম পাওয়া যাবে, এবং টোটাল নেক্সট লাইনে 6খানা টার্ম এখানে পাওয়া যাবে। যাই হোক, তাহলে এখানে যে প্রপার্টিস ছিল কমিউটেটর ব্র্যাকেটে এ কমা বিসি, এখানে বি কেও আমরা আর কে ধরবো, সি কেও আমরা আর কে ধরবো। এরকম ভাবে যদি আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিই দুটো টার্মে, তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা আর কে কমিউটেশন রিলেশন or commutation bracket of LK, RK প্লাস LK, RK তার কমিউটেশন ব্র্যাকেট, আর বাইরে পড়ে থাকলো RK। এইবার এই RK মানে আমরা এরকম ধরে নিতে পারি যে এটা হচ্ছে এক্স অথবা ওয়াই অথবা জেড, কিন্তু এখানে মনে রাখতে হবে LK আর RK অর্থাৎ এই দুটো কে সমান বলে এখানে যদি কেউ LZ ধরে
তাহলে এখানে জেড লিখতে হবে, আর এর জায়গায় জেড লিখতে হবে। এই যে ডান দিকের যে প্রথম দুটো টার্ম বাদ দিয়ে এখানে দেওয়া আছে যে এল কে কমা আর এল, অর্থাৎ কে এর সঙ্গে এল মিলছে না। অর্থাৎ এখানে যদি আমরা কেউ এক্স ধরি কে এর জায়গায়, তাহলে এল এর জায়গায় আমাদের ওয়াই ধরতে হবে। এবং নেক্সটটাও তাই, উল্টো জাস্ট এল কে কমা আর এল আছে, এবং পরেরটাও কিন্তু সিমিলারিটি নেই, কে কমা এখানে এল কে কমা আর এম আছে, পরেরটাও এল কে কমা আর এম আছে। সুতরাং প্রথম দুটো টার্মে দেখা যাচ্ছে যে এল এর যে সাফিক্স আর আর এর যে সাফিক্স মিলে যাচ্ছে প্রথম দুটোতে, আর তারপরে চারটের টার্মে কে এর সাফিক্স আর আর এর সাফিক্স কিন্তু মিলছে না। প্রথম দুটো টার্ম যদি আমরা কমিউটেশন ব্র্যাকেট বার করি তাহলে দেখতে পারবো এরা জিরো রেজাল্ট দিচ্ছে। এটা খুব সহজেই করে নেওয়া যেতে পারে। জিরো রেজাল্ট কিভাবে দিল সেটা খুব সহজেই করে নেওয়া যেতে পারে। আর তারপরেরটা হচ্ছে এল কে কমা আর কে, এইটা কিন্তু যেহেতু একই, অর্থাৎ কে এর সাফিক্স আর আর এর সাফিক্স একই, সুতরাং এটাও জিরো টার্ম দেবে। নেক্সট চারটে কিন্তু নন জিরো ভ্যালু দেবে, এবং সেগুলোর ভ্যালু আমাদের এখানে পরপর লিখে নেওয়া হয়েছে। আমরা যদি এই দু একটা কমিউটেশন ব্র্যাকেটকে যদি নিজে হাতে করে করে দেখি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো যে কিভাবে এলো এটা। তাহলে আমরা একটু এই কমিউটেশন রিলেশনটা দেখে নিই কিভাবে এই ধরনের রিলেশন আসতে পারে। আমরা যখন এল এর সাফিক্স আর এর সাফিক্স একই, অর্থাৎ আমরা এল এক্স কমা এক্স এটা বার করছি, এটা আমরা বার করে একটু দেখে নিই যে কি হয়। এবার এল এক্স এর যে অপারেটর ফর্ম সেটা তোমাকে জানতে হবে, যে এল এক্স এর অপারেটর ফর্ম কি। এল এক্স এর অপারেটর ফর্ম বার করার জন্য কি করতে হবে? এল ইকুয়াল টু আর ক্রস পি, এটার এক্স কম্পোনেন্ট, এটা যদি কেউ এল এক্স চায় তাহলে এক্স কম্পোনেন্ট নিলেই হয়ে যাবে। তো আমরা দেখে বুঝতেই পারছি যে এক্স কম্পোনেন্ট হবে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তো সেক্ষেত্রে পি এর অপারেটর ফর্ম যদি আমরা লিখে দিই তাহলে ওয়াই এইচ কাট বাই আই ডেল ডেল জেড মাইনাস জেড এইচ কাট বাই আই ডেল ডেল ওয়াই, এটা হবে। এইচ কাট বাই আই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা পাওয়া যাবে, এটাই হয়ে যাবে এল এক্স। তো আমরা এই এল এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, এইচ কাট বাই আই ওয়াই ডেল ডেল জেড জেড ডেল ডেল ওয়াই কমা এক্স, এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। এই ভ্যালুটা আমরা যদি বার করতে পারি তাহলেই আমরা এই কমিউটেশন রিলেশনটা বার করতে পারবো। যাই হোক, এইচ কাট বাই আইটা কিন্তু বাইরে থাকবে, এবং এখানে দুটো কমিউটেশন রিলেশনে ভেঙে ফেলতে পারো তোমরা। ডেল ডেল জেড এটা এক্স এর সঙ্গে অপারেট করবে, নেক্সট হচ্ছে মাইনাস আর একটা কমিউটেশন রিলেশন আসবে জেড ডেল ডেল ওয়াই কমা এক্স, এইটা চলে আসবে। এবার কেউ যদি বলে যে আমি এই পিটাকে আমি ভাঙবো না, তাহলে সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। পি কে যদি কেউ না ভাঙতে চায় তাহলে এরকম ভাবে রেখে দিতে পারে। আবার যদি কেউ পি কে ভাঙতে চায় তাহলে এরকম ভাবে রেখে দিতে পারে। যদি পি কে না ভাঙে সেক্ষেত্রে কিন্তু তাকে ওই এক্স পি এর যে এক্স পি এক্স বা এক্স পি ওয়াই যে কমিউটেশন রিলেশন গুলো আছে সেগুলো তাকে জানতে হবে। এটা যেমন আইচ কাট হয়,
হ্যাঁ, এটা যেমন 0 হয়, এই জিনিসগুলো তাকে জানতে হবে। যাই হোক, আমরা এটা করে নিচ্ছি, আমরা ভেঙেই করে নিচ্ছি, একটা ভেঙে দেখি, যেহেতু প্রথম করছি এটাকে। এবার এটা যদি কমিউটেশন রিলেশন হয়, তাহলে y ডেল এক্স ডেল এক্স ডেল জেড এটা হবে। আর নেক্সট হবে এখানে মাইনাস, আমরা এটাকে ঘুরিয়ে লিখবো এক্স ওয়াই ডেল ডেল জেড, এইটা হবে। তাহলে প্রথমে এক্স ডান দিকে আসলো, তারপরে আমরা দেখলাম যে এক্সটা বাঁ দিকে রইল। এবার সম্ভবত যদি কেউ এটাকে পুরোটা ছিটিয়ে দেয়, তাহলে কিন্তু ওয়েভ ফাংশনটাকে ইউজ করতে হবে। এইভাবে তুমি এই যে ডেরিভেটিভটা আছে, ডেরিভেটিভ অপারেটর আছে, কাকে ডেরিভেটিভ করবে? তাহলে সেই জন্য তোমাকে ডান দিকে কিন্তু একটা ওয়েভ ফাংশন তোমাকে নিতে হবে প্রত্যেক লাইন। তাহলে প্রত্যেক লাইনে একটা ওয়েভ ফাংশন তোমার এখানে চলে যাবে। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমি এক্স সাইয়ের উপর অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা করব, আর এখানে শুধুমাত্র সাইয়ের উপর ডেরিভেটিভটা হবে। নেক্সট হচ্ছে আমরা এইচ কাট বাই আই, এটা তো সবার সঙ্গেই মাল্টিপ্লিকেশন ছিল, আমরা জেড এক্স, আমরা এক্সটাকে আগে নিলাম, এটাকে পরে নিলাম, ডেল ডেল ওয়াই, এখানে সাই চলে এলো, আর তারপরে এক্সটা পরে যাবে, অর্থাৎ আগে জেড পরে ডেল ডেল ওয়াই এক্স সাই, এরকম চলে আসবে। এইটাকে আমরা ডেরিভেটিভ করব, করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে রেজাল্ট। এবার এইচ কাট বাই আই, এইচ কাট বাই আমি পুরোটা কমন নিতে পারি। এবার এইচ কাট বাই আর পুরোটা থেকে কমন নিতে পারি, যে মাইনাস সাইনটাকে কনসিডার করতে হবে। তো এইটাকে যদি আমরা ছিটিয়ে ফেলি, তাহলে কত হবে? এই জিনিসটা যদি ছিটিয়ে ফেলি, তাহলে ওয়াই, এখানে আমরা জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, ডেল সাই ডেল জেড এটা হয়ে যাবে, মাইনাস এক্স ওয়াই ডেল সাই ডেল জেড। এটা হচ্ছে দুটো টার্ম, আরো দুটো টার্ম আছে, সেটা একই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মাইনাস, এই মাইনাস সাইনটা এখানে দিলাম, পরেরটা প্লাস হয়ে যাবে, এক্স জেড। এই সাইয়ের যদি ফর্ম না জানা থাকে, তাহলে তোমাকে এইভাবে বসিয়ে রাখতে হবে, ডেরিভেটিভ করার উপায় নেই, যেহেতু সাই একটা জেনারেল ওয়েভ ফাংশন, সুতরাং আমি এইভাবে বসিয়ে রাখছি, প্রত্যেকটা টার্মই তাই দেখছি। আর এই ওয়াই এর রেসপেক্টে যদি এক্স কে ডেরিভেটিভ করি, এটা কনস্ট্যান্ট হবে, সুতরাং এটা ডেরিভেটিভের বাইরে তুমি বার করতে পারো। তাহলে জেড এক্স ডেল সাই ডেল ওয়াই এটা হবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এইবার দেখো এই ওয়াই এক্স আর এক্স ওয়াই এরা কিন্তু একই, কারণ আমরা যদি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে দেখি, তাহলে ওয়াই কোনো ডেরিভেটিভ অপারেটর এর মধ্যে ইনভলভ নেই, এক্স এর মধ্যে কোনো ডেরিভেটিভ অপারেটর ইনভলভ নেই, তাহলে এক্স ওয়াই আর ওয়াই এক্স কিন্তু এখানে তুমি অন্য অর্ডারে বসাতেই পারো। সেই জন্য এই দুটো টার্ম এখানে ক্যান্সেল আউট করবে, এবং ক্যান্সেল আউট করলে এই দুটো টার্ম থেকে যে কন্ট্রিবিউশন সেটা 0 আসবে। একই রকম ভাবে নেক্সট দুটো টার্ম দেখা যাচ্ছে জেড এক্স বসানো আছে, প্রথমটা মাইনাস এক্স জেড বসানো আছে, তাহলে সেক্ষেত্রে এই দুটো টার্মও কিন্তু সমান হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস সাইন থাকার জন্য এটাও কিন্তু ক্যান্সেল হচ্ছে, করার পরে এটা রেজাল্ট দিয়ে দিচ্ছে 0। তো সেই জন্য এই যে এল এক্স এর সঙ্গে এক্স এর যে কমিউটেশন সেটা 0 হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এল কে আর হচ্ছে আর কে এইরকম ফর্মে আছে, তাহলে কে টাকে আমরা যদি 1 ধরি বা এক্স ধরে নিই, তাহলে আর এক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স কে রিপ্রেজেন্ট করছে এটা, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এই এল এর সাফিক্স আর আর এর সাফিক্স এই দুটো যদি একই রকম হয়,
তাহলে সেক্ষেত্রে কমিউট করে যায়, অর্থাৎ কমিউটেশন ব্র্যাকেটটা এখানে 0 হবে। নেক্সট আমরা প্রসিড করি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে আর এর সাফিক্স এবং কে এল এর সাফিক্স যদি একই হয় তাদের কমিউটেশন এখানে 0 হবে। আর যদি ডিসিমিলার হয়, অর্থাৎ এল কে কমা আর এল হয়, এই ফর্মে যদি থাকে তাহলে কিন্তু নন জিরো আসতে পারে। সেই নন জিরো আমরা একই রকম ভাবে যদি করে দেখি, তাহলে রেজাল্টটা কি পাওয়া যাবে, আর এল মাল্টিপ্লাইড বাই এখানে করা আছে আই এইচ কাট আর এম, অর্থাৎ এল কে কমা আর এল এর যে কমিউটেশন ব্র্যাকেট সেটা হবে আই এইচ কাট আর এম, এবং পরেরটার ক্ষেত্রে হয়ে যাবে আই এইচ কাট আর এম। প্রত্যেকটাই এরকম আই এইচ কাট মাল্টিপ্লাইড বাই আর রেসপেক্টিভ এখানে সাফিক্সটা এখানে দিয়ে দিতে হবে। এখানে একটা ব্যাপার খেয়াল করো যে কে আর এল এই দুটো সাফিক্সে রয়েছে, কিন্তু কমিউটেশন ব্র্যাকেট বার হওয়ার পরে এটা কিন্তু আর এর নিচে কোন সাফিক্সটা চলে আসছে, যেটা আগে আর এর সাফিক্সে ছিল। এখানে এল কে সঙ্গে আর এল এর একটা কমিউটেশন রিলেশন হচ্ছে, সেখানে আর এর সাফিক্স ছিল এল, এখানে আর এলই চলে আসছে। তাহলে কেউ যদি বলে যে লাস্ট টার্মটাই যদি ধরো, এখানে এল কে কমা আর এম আছে, তাহলে এই টার্মটিতে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা কি হতে পারে, এটা আমাদের হাতে করে কিন্তু এটা করে দেখতে হবে। যে এখান থেকে যদি গেস করে আমরা লিখি তাহলে ভুল হতে পারে, এবং এখান থেকে পুরো এটা ডিরাইভ করে রাখার পরে নেগেটিভ সাইন একটা আসলো, আই ইজ কাট আর এল কমা আর এম আসছে। যাই হোক, তো এখানে দুটো টার্ম পজিটিভ আসলো এবং দুটো টার্ম নেগেটিভ আসলো, এই প্রত্যেকটা টার্মই তোমাকে কিন্তু হাতে করে দেখতে হবে যে কি আসলো। এটা দেখার পরে দেখা যাবে যে যদি সিমিলার সাফিক্স হয় এল এবং আর এর, তাহলে এটা 0 হচ্ছে, ডিসিমিলার সাফিক্স হচ্ছে হলে কিন্তু নন জিরো ভ্যালু পাওয়া যাবে। এবং ডিসিমিলার ভ্যালু হলে এখানে নন জিরো যে ভ্যালুগুলো পাওয়া যাবে সেটা এরকম করে তোমরা গেস করতেই পারো যে কে আর এল আর এম এরা কিন্তু সাইক্লিক পারমুটেশনের মাধ্যমে এখানে রয়েছে। অর্থাৎ কে এর পরে এল আসবে, এল এর পরে এম রয়েছে। তাহলে কে এর পরে এল আসলে এখানে এল এর পরে কি আসবে, এম চলে আসবে, এখানে আর এম চলে এসছে। কে এর পরে এখানে এল রয়েছে, তাহলে এটাও কিন্তু এখানে কি চলে আসবে, আর এম চলে আসবে, এখানে আর এম চলে আসছে। কে এর পরে যদি এম আসে, অ্যাকচুয়ালি কে এর পরে কিন্তু এখানে এম আসে না, এখানে ভালো করে দেখো কে এর পরে কিন্তু এল আসে, তাহলে এটা একটা জাম্প হয়েছে। সেই জাম্পের জন্য আমরা যদি ইলাবোরেটলি এটা করে দেখি তাহলে এটা নেগেটিভ সাইন আসবে। আবার একই রকম ভাবে এখানে কে এর পরে এম লেখা রয়েছে এবং একই কারণে আমরা যদি ডিরাইভ করি এটাকে তাহলে এটা নেগেটিভ সাইন আসবে। যাই হোক, তাহলে দুটো টার্ম পজিটিভ, দুটো টার্ম নেগেটিভ, বাদ বাকি দুটো টার্ম 0, এবং এরা দুটো টার্মের সঙ্গে যদি ক্যান্সেল আউট করে তাহলে রেজাল্টটা 0 পাওয়া যাচ্ছে। তাহলে দেখা গেল যে এল কে কমা আর স্কোয়ার এটা কিন্তু 0 হচ্ছে। এবার এল কে কমা পি স্কোয়ারটা কি হবে এটা আমাদের দেখতে হবে। পি স্কোয়ারের সিচুয়েশনটা একই রকম, কিন্তু এখানে পি স্কোয়ারের এটা ডিরাইভ করার সময় আমাদের এগুলো যদি মনে রাখি যে পি এর সঙ্গে
পি অর্থাৎ পি এক্স এর সঙ্গে পি ওয়াই বা পি এক্স এর সঙ্গে পি জেড বা পি এক্স এর সঙ্গে পি এক্স, এইগুলোর কমিউটেশন ব্র্যাকেট যদি আমরা মনে রাখি তাহলে এই রিলেশনটা, পরের রিলেশনটা কিন্তু সহজেই জিরো প্রমাণ করে দেওয়া যায়। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে দুটো টার্ম, 6টা টার্মের মধ্যে প্রথম দুটো জিরো আসবে, বাদ বাকি 4টে টার্মের মধ্যে অন্য দুটো টার্মকে ক্যান্সেল আউট করে রেজাল্টটা জিরো পাওয়া যাবে। এখানে পরের প্রবলেমটাই শো দ্যাট দ্য কমিউটেটর এক্স কমা এইচ, আর একটা কমিউটেশন তার সঙ্গে, এবং টোটালি কিন্তু একটা কমিউটেশন রিলেশন, সেটা হয়েছে এখানে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই এম, এটা প্রমাণ করতে হবে। তো আমরা হ্যামিল্টনিয়ান জানি যে পি স্কোয়ার বাই 2m এই ফর্মে লেখা যায়, এবং যদি ফ্রি পার্টিকেল হয় তাহলে তার পোটেনশিয়াল থাকবে না। এখানে ফ্রি পার্টিকেল নেওয়া হচ্ছে। ফ্রি পার্টিকেল না নিলেও যদি কেউ ভিটা বা পোটেনশিয়ালটা এক্স এর ফাংশন লেখে তাহলে সেটা এক্স এর সঙ্গে কমিউট করে যাবে, সুতরাং কোনো প্রবলেম নেই এখানে। তাহলে নন জিরো ভ্যালু কিন্তু পোটেনশিয়াল থেকে পাওয়া যাবে না, জিরো ভ্যালু পোটেনশিয়াল এনার্জি থেকে পাওয়া যাবে। সেই জন্য এখানটায় পোটেনশিয়াল এর কন্ট্রিবিউশনটা নেওয়া হয়নি। কেউ যদি এখানে প্লাস ইউএক্স লিখে নেয় এবং সেটা যদি এক্স এর সঙ্গে সে কমিউটেটর ব্র্যাকেট বার করতে আরম্ভ করে দেয় তাহলে সে জিরোই পাবে। সুতরাং এখানে ফ্রি পার্টিকেল নিয়ে দেখা হচ্ছে যে কি হয়, দেখা যাক। আমরা এই এইচ এর ফর্মটা লিখে দেওয়ার পরে কমিউটেশন ব্র্যাকেটের মধ্যে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স আর পি এক্স স্কোয়ার। আর আমরা এক্স আর পি এক্স স্কোয়ারের খুব সহজে এখানে প্রপার্টিজ দিয়ে, কমিউটেটর ব্র্যাকেটের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিসের সাহায্যে এটা ভেঙে ফেলতে পারি এবং দুটো টার্মের যোগফল হবে। আর আমরা মনে রাখবো এক্স আর পি এরা কমিউট করলে আই এইচ কাট আসে, সেটা মনে রাখলে খুব সহজে এখান থেকে রিলেশনটা বার হয়ে যাবে। দুটো ক্ষেত্রেই সেম টার্ম আসবে, এবং সেম টার্ম যদি আসে তাহলে আই এইচ কাট পি এক্স আসলো, সেটা আই এইচ কাট পি এক্স ডাবল দুইবার আসছে, তাই জন্য 2 i h কাট px হয়ে i h কাট বাই m ইন্টু px হয়ে গেল। এটা আমরা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি হবে যে x কমা i h কাট px বাই m। এবার x আর px যেটা i h কাট হয়, আবার একটা i h কাট টার্ম আসবে, সেই i h কাট মাল্টিপ্লিকেশনের পরে হয়ে যাবে মাইনাস h কাট স্কোয়ার, এবং রেজাল্টটা হবে মাইনাস h কাট স্কোয়ার বাই m, যেহেতু m টা আগে থেকে ছিল। এক্ষেত্রে প্রথম যে ইভ্যালুয়েট দ্য কমিউটেটর এক্স কমা পি এক্স স্কোয়ার, এটা অলরেডি আমরা করে ফেলেছি এর আগের প্রবলেমটাই, সুতরাং এটা নিয়ে কিছু বলছি না। তোমরা আবার দেখতে পারো এটা কি হতে পারে। সুতরাং এর পরেরটা আমাদের এই ক্ষেত্রে বেশি ভাবনা চিন্তা করার দরকার রয়েছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড কমা পি এক্স স্কোয়ার। মনে রাখতে হবে এক্স ওয়াই জেড কিন্তু তিনটে এখানে অপারেটর আছে, কোঅর্ডিনেট অপারেটর, এবং এই তিনটে অপারেটর পি এক্স স্কোয়ারের সঙ্গে অপারেট করছে। আর এইটা করার সময় আমরা যদি আগের রেজাল্টটা অর্থাৎ এক্স কমা পি এক্স স্কোয়ার এই রেজাল্টটা যদি মনে রাখি তাহলে, এবং অথবা ইউজ করি, তাহলে সুবিধা হবে। যাই হোক, এখানে আমরা ধরলাম যে এই এক্স ওয়াই জেড একটা অখণ্ড অপারেটরকে ধরা হচ্ছে এখানে প্রথম, এবং পি এক্স স্কোয়ারটাকে ধরা হচ্ছে এটা পি এক্স ইন্টু পি এক্স। পিএক্স ইন্টু পিএক্স মানে পিএক্স গুলো পরপর বসানো হয়েছে এরকম ধরা হচ্ছে, অর্থাৎ এ কমা বিসি যে কমিউটেটর প্যাকেটের যে রিলেশন ওইটা এখানে ইউজ করা হবে, ওই প্রপার্টিটা এখানে ইউজ করা হবে, এ কমা বিসি, এবং বি এর জায়গায় পিএক্স, সি এর জায়গায় পিএক্স, এই দুটো ক্ষেত্রে এখানে বসানো হচ্ছে। এখানে এই যে এক্সটা এখানে সাফিক্সে হবে, এখানে একটু ভুল হয়ে গেছে লেখাটা, সরি, এই পি এক্সটা পি ইন্টু এক্স হয়ে গেছে, এটা পি সাফিক্স এক্স হবে। যাই হোক, তাহলে এইটা যদি ইগনোর করো তোমরা, তাহলে এই যে এক্স ওয়াই জেড কমা পিএক্স আর ব্র্যাকেটের বাইরে অর্থাৎ কমিউটেশন রিলেশন করার পরে পিএক্স এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এইটা আমরা এরকম ভাবে ভাঙতে পারি যে আমরা ধরলাম
এ বি কমা সি, এরকম, যেখানে সিটা হচ্ছে পিএক্স আর এ বিটা কিন্তু এক্স ওয়াই, আর বিটা কোনটা, এটা হচ্ছে এক্স ওয়াই, বিটা হচ্ছে জেড। অর্থাৎ এক্স ওয়াইটাকে আমরা একটা নির্দিষ্ট অপারেটর ধরলাম, সেটা হচ্ছে এ, আর জেডটা অন্য একটা অপারেটর ধরলাম, সেটা হচ্ছে বি, আর পিএক্স পরের এটা হচ্ছে সি। তাহলে এই মেথডে যদি আবার আগের মেথডে ভেঙে ফেলি এবং পরের টার্মটাকেও একই রকম, যে এক্স ওয়াই এটা একসঙ্গে থাকছে এবং পিএক্সটা আলাদা করে থাকছে, অর্থাৎ এ বি কমা সি, এই মেথডে যদি ভেঙে ফেলি তাহলে এই চারটে টার্ম আমরা পেয়ে যাব। এখানে একটা জিনিস হচ্ছে, এই জায়গাটায় এটা এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই হবে, এই সাফিক্সে ওয়াই হবে না, এটা এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে এখানে, এটা মিস্টেক হয়ে গেছে এখানটা টাইপ করতে গিয়ে। তাহলে এই ওয়াইটা উপরের দিকে হবে, সাফিক্সে হবে না, কারণ এক্স এর সাফিক্সে ওয়াই এটা কোনো মিনিংলেস। এইবার আমরা এক্স কমা পিএক্স, এক্স জেড কমা পিএক্স সরি, এই টার্মটা অথবা জেড কমা পিএক্স এইটা, এগুলো কিন্তু আমরা বসিয়ে দিতেই পারি। এগুলোর রিলেশন আমরা জানি এবং সেক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারি। যেরকম ওয়াই কমা পিএক্স হচ্ছে 0 হয়, তাহলে জেড কমা পিএক্স কত হবে, এটাও 0 হবে, এরকম। এবং এই যে টার্মটা এখানে দুখানা অপারেটর আছে, এক্স ওয়াই আর পিএক্স, এটাকেও আমরা এ বি কমা সি মেথডে ভেঙে ফেলবো, যেখানে যেখানে এরকম আছে, এই যে সেকেন্ড টার্মটা এবং ফোর্থ টার্মটা, এই দুটো টার্মটাকে আবার ভাঙতে হবে, ভাঙলে নেক্সট লাইনটা পাওয়া যাবে, এই লাইনটা পাওয়া যাবে। পাওয়ার পরে আমরা যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমরা এক্স আর পি এর যে কমিউটেশন রিলেশন, ওগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এক্স ওয়াই জেড আর পি স্কোয়ারের কমিউটেশন রিলেশন হচ্ছে 2i কাট ওয়াই জেড পিএক্স, এটা হবে। এবার আমরা একটু অন্য প্রবলেমে চলে যাচ্ছি, অন্য ধরনের প্রবলেমে। বলেছে যে ফাইন্ড দ্য আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ফাংশন অফ দ্য অপারেটর ডেল ডেল এক্স। যে কোনো অপারেটরে যখন আইগেন ভ্যালু বার করতে বলা হবে তখন আইগেন ফাংশন যখন বার করতে বলা হবে তখন কি করতে হবে, সেই অপারেটর, এখানে ডেল ডেল এক্স আছে, দিয়ে ওয়েভ ফাংশনকে অপারেট করতে হবে। ওয়েভ ফাংশনকে অপারেট করলে একটা সামনে ভ্যালু বেরিয়ে আসবে, সেটাকে বলা হবে আইগেন ভ্যালু, এবং তাছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েভ ফাংশন ইটসেলফ আবার রিপিট করবে এখানে। যদি এই ফাংশনটা বদলে গিয়ে অন্য ফাংশন তৈরি হয়ে যায়, অর্থাৎ ফাইভ এর জায়গায় দেখা গেল সাই এক্স তৈরি হলো এখানটায়, অথবা সাই এক্স এর জায়গায় ফাই এক্স তৈরি হলো ডেরিভেটিভ করার পরে বা অপারেশনটা করার পরে, তাহলে এই ফাংশনটাকে আইগেন ফাংশন, অপারেটরটির আইগেন ফাংশন বলা যাবে না। তাহলে অপারেটরটির আইগেন ফাংশন হতে গেলে ডেরিভেটিভ বা অপারেশন, যে ধরনের অপারেশনই হোক, অপারেশন করার পরে এই ফাংশনটা রিপিট করতেই হবে ডান দিকে, এবং তার সঙ্গে একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটা কিন্তু আইগেন ভ্যালু বলা হবে। এই ভ্যালুটা কনস্ট্যান্ট হতে হবে, এটা কিন্তু আবার এক্স এর ফাংশন যেন না হয়ে যায়, তাহলে ফাংশনটা পাল্টে যাবে। তাহলে এই ধরনের যে ইকুয়েশন প্রথমেই ধরে নেওয়া হলো যে সাই এক্সটা হচ্ছে ডেল ডেল এক্স এর একটা আইগেন ফাংশন, সুতরাং এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে সাই এক্স রিপিট করবে এবং সামনে একটা কনস্ট্যান্ট অর্থাৎ আইগেন ভ্যালু এটা পাওয়া যাবে। এই ইকুয়েশনটাই মূল ইকুয়েশন, এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেউ যদি ইন্টিগ্রেট করে সাইটাকে বার করতে পারে তাহলে সেটাই হয়ে যাবে আইগেন ফাংশন। এখানে তাই করা হচ্ছে, এটাকে সাইটাকে নিচে নিয়ে যাওয়া হলো, কে ডিএক্স ডান দিকে পড়ে থাকলো, ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট আসবে বড় জোর, এবং সাই হলো সি ই টু দি পাওয়ার কে এক্স। এখানে সি আর কে দুটোই হচ্ছে কনস্ট্যান্ট। এখানে কে টাকে বলা হচ্ছে পজিটিভ রিয়েল কোয়ান্টিটি, এবং এই সাইটা অ্যাকসেপ্টেবল হবে তখনই যদি এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিতে সাই টেন্স টু 0 হয়, তাহলে এটা একটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন হয়ে যাবে, আদারওয়াইজ এটা মুশকিল হয়ে যাবে, সলিউশনটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে না।
তাহলে কেটা যদি রিয়েল পজিটিভ কোয়ান্টিটি হয়, এক্ষেত্রে কিন্তু রিয়েল পজিটিভ কোয়ান্টিটি হলে আমরা যদি এক্স টেন্স টু ইনফিনিটি লিখে দিই, তাহলে সাইটা টেন্স টু 0 হবে না, এটা এক্সপ্যান্ড করে যাবে। সুতরাং এটা অ্যাকসেপ্টেবল নয়। এটা সলিউশন বটে, কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এবার অ্যাকসেপ্টেবল সলিউশন বানাতে গেলে যদি কেউ বলে যে কেটা হচ্ছে ইমাজিনারি, সাপোজ IA, তাহলে ফাংশনটা কিরকম হবে, সাই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার IX লিখতেই পারে সে। তাহলে এটা একটা এমন ফাংশন হবে যেটা কিনা অসিলেটরি সলিউশন, এবং এই অসিলেটরি সলিউশনটা এক্সপ্যান্ড করবে না ইনফিনিটিতে গিয়ে, অফকোর্স এটা এক্সপ্যান্ড করবে না। তাহলে এই ধরনের সলিউশন আমরা পেতে পারি। যাই হোক, তাহলে আমরা এখানে অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে আমরা প্রশ্ন করছি না। এখানে যে সলিউশনটা হবে সেটা হচ্ছে আইগেন ফাংশন হতে পারে সাই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার kx। এবার কেটা রিয়াল হলে কি হবে আর কেটা ইমাজিনারি হলে কি হবে সেটা অন্য ব্যাপার। কিন্তু কেউ যদি বলে যে আইগেন ভ্যালুটা, আইগেন ফাংশনটা বার করো, তাহলে সেটা সি একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার kx এবং কে একটা কনস্ট্যান্ট, এরকম হবে। সে ইমাজিনারি বা রিয়াল যাই হোক, এই সলিউশনটা হচ্ছে ফাইনাল। আর যদি বলে যে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা, সেটা তাহলে কে দুই রকম বসাতে হবে, যে রিয়াল কোয়ান্টিটি হলে কি হয় আর ইমাজিনারি কোয়ান্টিটি হলে কি হয়, এটা বসিয়ে দেখতে হবে। নেক্সট প্রবলেমে বলা হচ্ছে the normalized wave function of a particle psi x equal to a exponential I ax minus I bt, where a, capital A, small b and small letter b is constant. Evaluate the uncertainty in its momentum. আমাদের এখানে আনসার্টেনটি ইন মোমেন্টাম এটা বার করতে হবে। আনসার্টেনটি বার করতে গেলে আমরা যেটা স্ট্যান্ডার্ড রিলেশন রয়েছে ডেল্টা পি, এটা ইকুয়াল টু ডেল্টা পি ইকুয়াল টু, এই লাইনটা দেখো লাস্ট লাইনটা, ডেল্টা পি ইকুয়াল টু এখান থেকে বার করলে রুট ওভার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করা হয়েছে পি স্কোয়ারের অ্যাভারেজ অর এক্সপেকটেশন ভ্যালু মাইনাস পি এর এক্সপেকটেশন ভ্যালু তার স্কোয়ার, এবং তার রুট ওভার করলে আনসার্টেনটি ইন পি অর্থাৎ ডেল্টা পি আমরা পেয়ে যাব। এই রিলেশনটা হচ্ছে মনে রাখতে হবে যে আনসার্টেনটি বার করতে গেলে ম্যাথমেটিক্যালি কেউ যদি ওই ফাংশন থেকে বার করতে চায়, তাহলে আনসার্টেনটির এই হচ্ছে রিলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে সে কিন্তু বার করবে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কি রয়েছে, এক্সপেকটেশন ভ্যালু রয়েছে, কার কার, পি স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু আর পি এর এক্সপেকটেশন ভ্যালু, এবং এই এক্সপেকটেশন ভ্যালু ওয়েভ ফাংশন যেন বার করা যাবে না। যে গিভেন ওয়েভ ফাংশন থাকবে তার রেসপেক্টেই তোমাকে পি এর বা এক্স এর যাই হোক যেটার আনসার্টেনটি বার করতে বলুক, সেটার আনসার্টেনটি কিন্তু বার করতে হবে, ওই ওয়েভ ফাংশনটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এট ফার্স্ট পি এর বার করে নিই, পি এর অ্যাভারেজ ভ্যালু অর পি এর এক্সপেকটেশন ভ্যালু, তারপরে আমরা পি স্কোয়ারটা বার করবো, এরকম ভাবে চলবে। এক্সপেকটেশন ভ্যালু বের করার কায়দা হচ্ছে, প্রথমে তোমাকে সাই স্টার নিতে হবে, সাই স্টার নেওয়ার পরে সেই করসপন্ডিং যেটা তুমি এক্সপেকটেশন ভ্যালু বার করছো সেই অপারেটরটাকে লিখে দিতে হবে। এক্ষেত্রে অপারেটরটি হবে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, সেই জন্য এখানে বাইরে নিয়ে যাওয়া হয়েছে কনস্ট্যান্টটাকে, আর মাইনাস আই এইচ কাট, এবং তারপরে সেই ওয়েভ ফাংশনটা লিখতে হবে। অর্থাৎ ওয়েভ ফাংশন দুটো দুই পাশে থাকবে, মাঝে অপারেটরটাকে রাখতে হবে। দুটো ওয়েভ ফাংশনের মধ্যে রিলেশনটা কি, প্রথমটা হয়ে যাবে সাই স্টার আর দ্বিতীয়টা হয়ে যাবে সাই। কেউ যদি উল্টো করে লেখে, এটা প্রথমে সাই লিখলো তারপরেরটা হচ্ছে সাই স্টার লিখলো, এটা কোনো প্রবলেম নয়, একই ব্যাপার সেটা। তাহলে এখানে ওয়েভ ফাংশনটার যে কমপ্লেক্স কনজুগেট ভ্যালু সেটা হচ্ছে সাই স্টার, এখানে লেখা হয়েছে। এখানে এই ওয়েভ ফাংশনটা যদি কমপ্লেক্স কনজুগেশন আমরা করি, তাহলে এখানে একটা মাইনাস আই চলে আসবে, আয়ের জায়গায় মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স মাইনাস বিটি, এই ফর্মে আসবে। তো এই দুটো ভ্যালু লিখে দেওয়ার পরে আমরা কি করব, এই যে ডেরিভেটিভ অপারেটরটা ওই ফাংশনের উপর অপারেট করলে
এখান থেকে কিন্তু একটা এ টার্ম বেরোবে, আই এ এরকম ধরনের টার্ম আছে বেরোবে, এবং সামনে একটা মাইনাস আই ছিল, সেই মাইনাস আই আর আই এটা মাল্টিপ্লিকেশনের পরে এখানে প্লাস হয়ে যাবে। তারপরে হলো এইচ কাট এ সাই ডিএক্স, এবং আমরা জানি সাই স্টার সাই ডিএক্স এটা হচ্ছে অল স্পেসে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা 1 হয়ে যাবে, রেজাল্টটা হয়ে যাবে এইচ কাট এ। নেক্সট আমাদের পি স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু। পি স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালুর সময় অবভিয়াসলি এখানে পি স্কোয়ারের মধ্যে ডাবল ডেরিভেটিভ আসবে, সেই ডাবল ডেরিভেটিভ এখানে লেখা রয়েছে, এবং ডাবল ডেরিভেটিভ করতে হবে কাকে, সাইকে ডাবল ডেরিভেটিভ আগে থেকে করিয়ে নিতে হবে, করে এখানে বসাতে হবে, বসানোর পরে 2 বার করে আই এ আসবে এবং তার স্কোয়ার আসবে, এবং সাইজটা সাই ডিএক্স এটার হোল স্পেস ইন্টিগ্রেশন কিন্তু 1 হবে, সেটা ইউজ করলে এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার হবে। এইবার এই যে এক্সপেকটেশন ভ্যালু অফ পি আর পি স্কোয়ার, এই দুটো রেজাল্ট আনসার্টেনটি যে প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাতে ব্যবহার করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ডেল্টা পি অফ পি ইকুয়াল টু ডেল্টা পি, এটার স্কোয়ার কত হবে, পি স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস পি এর অ্যাভারেজের স্কোয়ার, অথবা যদি কোয়ান্টাম মেকানিক্সে বলি তাহলে অ্যাভারেজ বলা যাবে না, এখানে বলতে হবে এক্সপেকটেশন ভ্যালু। এবার এই এক্সপেকটেশন ভ্যালু রেজাল্ট গুলো আমরা বার করে রেখে দিয়েছি আগে থেকে, এবং দেখতে পাচ্ছি যে দুটোর এক্সপেকটেশন ভ্যালু একই, এবং একটা অন্যটা √, কিন্তু এখানে স্কোয়ার আছে বলে এটা 0 হয়ে গেল। তাহলে আনসার্টেনটি এখানে কিন্তু নেই, আনসার্টেনটি ইন পি নেই, অর্থাৎ পি এর কোনো আনসার্টেনটি নেই। সুতরাং এখানে আনসার্টেনটি, মোমেন্টাম আনসার্টেনটি নেই, তাহলে পজিশন আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে কত হতে পারে, অবভিয়াসলি ইনফিনিটি হবে। কেন এরকম হলো, তার কারণ খুব সহজ, এই যে ওয়েভ ফাংশনটা রয়েছে, এই ওয়েভ ফাংশনটা আমরা যদি খুব ভালো করে দেখি, তাহলে ওয়েভ ফাংশনের যে বিস্তৃতি, অর্থাৎ কোথা থেকে কত পর্যন্ত ওয়েভ ফাংশনটা চলছে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই ওয়েভ ফাংশনটা। এক্স যদি মাইনাস ইনফিনিটিতে দেখি তাও ওয়েভ ফাংশনটার ভ্যালু আছে, 0 হয়নি, এবং প্লাস ইনফিনিটিতে যদি দেখি তাও ওয়েভ ফাংশনটা কিন্তু ফাংশনটার ভ্যালু পাওয়া যাবে, অ্যাবসলিউটরি সলিউশন। এটা কোনো গাউসিয়ান ওয়েভ ফাংশন নয়, যে গাউসিয়ান টাইপের হবে, এটা কোথাও ইনফিনিটির দিকে গেলে এটার ভ্যালু কমে যাবে, সেরকম ওয়েভ ফাংশন নয়। সুতরাং এই পার্টিকেল যদি কোনো একটা সাই পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে, সেই পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারবে, যেহেতু ওয়েভ ফাংশনটার ভ্যালু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সব জায়গায় আছে, অসিলেটরি আছে। এই জন্য পজিশন আনসার্টেনটি এখানে ইনফিনিটি হয়ে যাবে, আর মোমেন্টাম আনসার্টেনটি আমরা দেখতে পাচ্ছি 0 হবে এখানটায়। সেই জন্য আনসার্টেনটি প্রিন্সিপালের সঙ্গে এই ধরনের ওয়েভ ফাংশনের যে আমরা পেয়েছি, এখানে কন্ট্রাডিকশন কিন্তু নেই। এখানে ডেল্টা পি 0 হয়ে গেছে, অর্থাৎ ডেফিনিট মোমেন্টাম, কোনো এর মধ্যে আনসার্টেনটি নেই মোমেন্টাম মাপতে গিয়ে। পজিশন আনসার্টেনটি অবভিয়াসলি এখানে 0 হয়ে যাবে। কেউ হাতে করে দেখতেও পারে যে সত্যি সত্যি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডেল্টা এক্স যদি বার করে, সেটা কিন্তু ইনফিনিটি হবে। এখানে নেক্সট প্রবলেমটা হচ্ছে রাইট দ্য টাইম ডিপেন্ডেন্ট Schrödinger equation for free particle in momentum space and obtain the form of wave function. টাইম ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশনটা লিখতে বলা হয়েছে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ এখানে পোটেনশিয়াল এনার্জি থাকবে না, শুধুমাত্র থাকবে কাইনেটিক এনার্জি। তাহলে আমরা যখন Schrödinger ইকুয়েশনটা লিখব, তখন এখানে সাইটা ইউজ করছি না, ফাইটা ইউজ করছি, যেটা মোমেন্টামের ফাংশন, যেহেতু মোমেন্টাম স্পেসে লিখতে বলা হয়েছে। তাহলে আই এইচ কাট ডেল ফাই ডেল টি, এটা মোমেন্টাম রিপ্রেজেন্টিং টাইম ডিপেন্ডেন্ট পার্ট, আর রাইট সাইডে রয়েছে কাইনেটিক এনার্জি অপারেটর মাল্টিপ্লাইড বাই ফাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি অপারেটর কত হবে, পি স্কোয়ার বাই 2m। আমরা এটাকে পি কে কিন্তু এখানে ভেঙে ফেলবো না, তার কারণ এখানে মোমেন্টাম স্পেসে লিখতে বলা হয়েছে, যেখানে পিটার অপারেটর পি ইটসেলফ নিজে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে মোমেন্টাম স্পেসে এবং ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। এইবার এখান থেকে কেউ যদি ফাইটা পেতে চায়, অর্থাৎ ওয়েভ ফাংশনটা কি হতে পারে সেটা যদি পেতে চায়, তাহলে সে ইন্টিগ্রেট করবে,
ইন্টিগ্রেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে phi pt a এক্সপোনেনশিয়াল minus ip square t by 2 I h cut m where a is a integration constant. এবার t equal to 0 তে ওয়েভ ফাংশনটির অবস্থা কি ছিল? ওয়েভ ফাংশনটির অবস্থা কি ছিল? phi p0, এখানে t এর জায়গায় 0 করে লিখে দেওয়া হয়েছে এবং দেখবো যে এই কনস্ট্যান্টটা, এই যে সামনে যে কনস্ট্যান্টটা, এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেল যদি আমরা 0 টাইম বসাই। তাহলে এটাই হয়ে যাবে মোমেন্টাম স্পেসে ওয়েভ ফাংশন ফর এ ফ্রি পার্টিকেল। নেক্সট এটা অন্য ধরনের প্রবলেম। বলা হয়েছে কনসিডার পার্টিকেল অফ মাস m and charge e approaching from left a square barrier defined by vx equal to v0 for 0 to a, তার মানে ব্যারিয়ারটা রয়েছে 0 থেকে a পর্যন্ত, আর vx equal to 0 আদারওয়াইজ। অর্থাৎ এখানে ওয়েভ ফাংশনটা এই ধরনের একটা ব্যারিয়ার হবে, জাস্ট এক জায়গায় উঠবে কোন জায়গাটায়, 0 থেকে a পর্যন্ত এটা উঁচু হয়ে থাকবে ব্যারিয়ারটা, তারপরে পটেনশিয়াল ব্যারিয়ারটা যে কোনো জায়গায় 0 বলা হয়েছে। এনার্জি অফ দ্য পার্টিকেল কিন্তু পটেনশিয়াল ব্যারিয়ার যে উচ্চতায় রয়েছে তার থেকে কম, লেস দ্যান v0 বলা হয়েছে। ইফ দ্য ওয়েভ ফাংশনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে x লেস দ্যান 0 তে কি হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট ডেনসিটি এখানে বার করতে হবে আমাদের। কারেন্ট ডেনসিটি মানে এখানে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কথা বলা হচ্ছে, তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি আমাদের এই ওয়েভ ফাংশনটা থেকে সোজা ভাষায় বার করতে হবে। তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির যে এক্সপ্রেশন, এটা আমাদের মনে রাখতে হবে, নাহলে অঙ্কটা করতে পারা যাবে না। সেটা হচ্ছে i h cut by 2m psi del psi del x minus psi star del psi del x। এই যে psi এর ভ্যালুটা, psi star এর ভ্যালুটা বার করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের যে psi এর ভ্যালু এখানে দেওয়া আছে, ওই psiটাকে আমরা ইউজ করতে পারি এখানটায়। x লেস দ্যান 0 তে এখানে বার করতে বলা আছে। আমরা যেহেতু এখানে ডেরিভেটিভ করতে হবে, সুতরাং শর্ডিঞ্জার ইকুয়েশনটা লিখে নিই। শর্ডিঞ্জার ইকুয়েশন লিখলে কত হবে? del 2 psi del x2 equal to minus k square psi। এবার প্রথম টার্মটা, এই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির যে ফার্স্ট টার্মটা, সেটা হচ্ছে psi del psi star del x। প্রথমে এই psiটাকে কমপ্লেক্স কনজুগেশন করলে e to the minus ikx প্লাস b e to the plus ikx এই ফর্মে আসবে। সেই ফর্মটাকে আমরা ডেরিভেটিভ করব, করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা, এই রিলেশনটা। নেক্সট হচ্ছে এই টার্মটা, এইটা আমাদের বার করতে হবে। এটার সাইকে সরাসরি ডেরিভেটিভ করব এবং সাই স্টার মাল্টিপ্লাই করব, করলে আমরা এই টার্মটা পেয়ে যাব। এবং এরপরে লাস্ট লাইনে আমরা এই যে সাই এর ভ্যালু, তার ডেরিভেটিভ, কমপ্লেক্স কনজুগেশনের ডেরিভেটিভ, সাই স্টারের ভ্যালু, ডেল সাই ডেল এক্স, যেগুলো আমরা বার করে অলরেডি রেখে দিয়েছি, সেগুলো আমরা লিখে ফেলতে পারি। লিখে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে e h cut k by m 1 minus আচ্ছা, এখানে একটু চেক করতে হবে যে লাস্ট লাইনে যে ইটা ঢোকানো রয়েছে, যে ইটা কেন, যে এক্সটা পাওয়া গেল h cut k by m 1 minus b square, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখানে আবার ইটা ঢোকানোর কোনো দরকার নেই, মানে অর্থাৎ এখানে ভুল করে এই ইটাকে মিস্টেক হয়ে গেছে এখানটায় লিখতে। তাহলে h cut k by m 1 minus b square এই ফর্মে লিখলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। এই লাস্ট লাইনটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, এই লাইনটা। এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, obtain the energy eigenvalue and eigenfunction of a particle trapped in the potential Vx equal to 0 for 0 less than equal to x less than equal to a and Vx equal to infinity otherwise। অর্থাৎ এইটা একটা পার্টিকেল যেটা ট্র্যাপড হচ্ছে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলে। এই ধরনের যে পোটেনশিয়াল সেটাকে বলা হয় ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, মানে 0 থেকে এ পর্যন্ত পোটেনশিয়াল এনার্জিটা 0, আর
বাদ বাকি অংশে পোটেনশিয়াল ইনফাইনাইট, তাহলে পার্টিকেলকে ছেড়ে দিলে সে ট্র্যাপড হয়ে যাবে, সে বাইরে কোনোভাবে বেরোতে পারবে না। তাহলে এটা হচ্ছে একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েভ বলা যেতে পারে। সো দা ওয়েভ ফাংশন ফর দ্য ডিফারেন্ট এনার্জি লেভেলস অফ দ্য পার্টিকেল ট্র্যাপড ইন দ্য স্কোয়ার ওয়েভ আর অর্থোগোনাল। এই প্রথমটুকু কিন্তু ওয়েভ ফাংশন বার করার সময়ে আমরা কিন্তু ইনফাইনাইট স্কোয়ার ওয়েভের যে কনসেপ্ট সেটা ইউজ করব। নেক্সটটা হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পার্টিকেলের যে ওয়েভ ফাংশনটা পাওয়া গেল সেইগুলো বিভিন্ন ওয়েভ ফাংশন পাওয়া গেল তারা অর্থোগোনাল কিনা। অর্থোগোনাল মানে কেউ দেখা গেল সাই এন স্টার, এই যেখানে লেখা আছে সাই এল স্টার আর সাই এন, এইটা কেউ ইয়ে করতে পারে, ইন্টিগ্রেশন করতে পারে। এখানে সাই এম হবে, সাই এম স্টার সাই এন, এটাকে কেউ ইন্টিগ্রেশন করতে পারে ডিএক্স দিয়ে। ইন্টিগ্রেশন করার পরে সে অবভিয়াসলি জিরো পাবে, যদি জিরো হয় তাকে অর্থোগোনাল বলা হয়। আমরা ইনফাইনাইট স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে দেখেছি যে সাই এক্স ইকুয়াল টু রুট ওভার 2 বাই এ সাইন এন বাই এক্স বাই এ হয়। তাহলে সাই এম কত হবে? এটা তো সাই এন পাওয়া গেল। সাই এম কত হবে? জাস্ট এন কে আর একটা ইন্টিজার এম দিয়ে রিপ্লেস করতে হবে, এন কে আমরা এম দিয়ে লিখে দেবো, সেটাই করা হয়েছে এখানে। একটা সাই এম স্টার নেওয়া হয়েছে, সেটা সাই এন স্টার নেওয়া হয়েছে। এই যে এখানে এল লেখা আছে, এল এর জায়গায় তোমরা এম পড়ো, এই জায়গাটায় লিখলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই রেজাল্টটা। লেখার পরে তোমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে তোমরা দেখবে যে রেজাল্টটা জিরো হয়ে গেছে। তাহলে রেজাল্টটা জিরো হওয়া মানেই বোঝা গেল যে সাই এন অ্যান্ড সাই এম আর অর্থোগোনাল। অবভিয়াসলি এই সাই এম আর এন এরা নট ইকুয়াল হতে হবে, অর্থাৎ এম নট ইকুয়াল টু এন, অর্থাৎ ডিসিমিলার ওয়েভ ফাংশন গুলো বিভিন্ন স্টেট থেকে নিয়ে আসতে হবে। এই যে এখানে বলেছে ডিফারেন্ট এনার্জি লেভেলস, অর্থাৎ এম আর এন কখনো ইকুয়াল হবে না, যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নন জিরো ভ্যালু পাওয়া যাবে। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য তোমাদের কিন্তু ফাইনাল এক্সপ্রেশন মনে রাখতে হবে। এবার ফাইনাল এক্সপ্রেশনটা দেখো কি, ফর অ্যান ইলেকট্রন ইন ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল অফ উইথ এ, এখানে উইথটা দেওয়া রয়েছে, উইথটা এ 1 অ্যাংস্ট্রম মানে 2a equal to 1 angstrom. Calculate the separation between two lowest energy levels. লোয়েস্ট এনার্জি লেভেলস মানে এখানে E2 মাইনাস E1 এখানে বার করতে হবে। তো EN এর এক্সপ্রেশন যদি কেউ জানে তাহলে E2 মাইনাস E1 খুব সহজেই সে বার করতে পারবে। এখানে 4 স্কোয়ার, এই যে n স্কোয়ারটা রয়েছে এখানে 4 স্কোয়ার মাইনাস ভুল বললাম 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আসবে, অর্থাৎ 3 চলে আসবে এটাই। এবং বাদ বাকি যে ভ্যালুগুলো সেগুলো লিখে দিলে হয়ে যাবে, জাস্ট এখানে উইথ অফ দা পোটেনশিয়াল ওয়েল এখানে লিখে দিলে হয়ে যাবে, বেরিয়ে যাবে। হাফ অ্যাংস্ট্রম হচ্ছে 2 equal to 1 অ্যাংস্ট্রম, তাহলে A equal to হাফ অ্যাংস্ট্রম, এটা বসিয়ে দিলেই দুটো লোয়ার স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কি সেটা বোঝা যাবে। এরপরে অন্য একটা ব্যাপার, সেটা বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভ লেন্থ অফ দ্য ফোটন করসপন্ডিং টু ট্রানজিশন বিটুইন দিস টু লেভেলস। অর্থাৎ সেকেন্ড লেভেল থেকে যদি ফার্স্ট লেভেলে কোনো পার্টিকেল নেমে আসে বা কোনো অ্যাটম নেমে আসে, তাহলে সেখান থেকে একটা ফোটন বার হবে, তার ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি বার করতে হবে। ওয়েভ লেন্থ পেলে এই ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। তো কি করে বার করবো? E2 মাইনাস E1 যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে ফোটন এনার্জি, সুতরাং সেটা এইচ নিউ হয়ে যাবে এবং এই নিউ থেকে আমরা পরবর্তীকালে ল্যামডা বার করতে পারি সি বাই বি রিলেশন দিয়ে। এবার বলা হচ্ছে যে স্পেকট্রামটা পাওয়া গেল ইন হোয়াট রিজিয়ন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ দিস ফ্রিকোয়েন্সি অর ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থটা কিন্তু কোন রিজিয়নে পড়লো জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে এটা যদি ভালো করে দেখি আমরা স্পেকট্রাম ইয়েগুলো, যে ইনফ্রারেড কত, তারপরে নর্মাল লাইট কত। নর্মাল লাইট হচ্ছে মোটামুটি 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম মতো, এরকম অর্ডারের হবে। তাহলে সেহেতু এটা পড়ছে না, সেই জন্য এটা বলা হচ্ছে এর থেকে ল্যামডাটা কম, সেই জন্য বলা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। এটা 1000 এর কোনো মতেই কাছাকাছি যাচ্ছে না, সুতরাং এটা আল্ট্রাভায়োলেটে পড়ে যাচ্ছে, আল্ট্রাভায়োলেট রিজিয়ন।
এখানে বলেছে ক্যালকুলেট দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন এন্ড মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ট্র্যাপড ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। আমরা যে ইনফাইনাইট পোটেনশিয়ালের যে ওয়েলের মধ্যে আমরা পার্টিকেলকে ট্র্যাপ করে রেখেছি, তার ক্ষেত্রেই পজিশন আর মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বার করতে বলা হয়েছে এখানে। খুব ইম্পর্টেন্ট এটা, কারণ এই এক্সপেকটেশন ভ্যালু থেকে আমরা আনসার্টেনটি রিলেশনও বার করতে পারবো। প্রথমে এক্স এর এক্সপেকটেশন ভ্যালু বার করার সময় ওয়েভ ফাংশন দুটো দুই পাশে লিখতে হবে, কিন্তু প্রথম ওয়েভ ফাংশনটাকে যদি আমরা স্টার লিখে দিই, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেশন নিই, এক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা হয় সেটা হচ্ছে √2/a, √2/a, হোল √2/a, তারপরে মাল্টিপ্লাইড বাই সাইন nπx/a, যেখানে এটা হচ্ছে উইডথ অফ দ্য ওয়েল। তো এটা একটা রিয়াল ওয়েভ ফাংশন, সেহেতু এটার যদি কেউ কমপ্লেক্স কনজুগেশন নেয় তাহলে তাই কিছু যায় আসে না, এটা অপরিবর্তিতই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে সাইনের যদি স্টার নেয় তো সাইনই পড়ে থাকলো এখানে, এবং নেক্সটটা মাঝে এক্স পড়ে থাকলো, তারপরে হচ্ছে আরেকটা সাইন চলে এলো। অ্যাকচুয়ালি এখানে কোনো ডেরিভেটিভ অপারেটর নেই, সেই হতে এখানে সাইন আর সাইন মাল্টিপ্লিকেশন করলে সাইন স্কয়ার হয়ে যাবে। নর্মাল মেথডে ইন্টিগ্রেশন করা হয়েছে, অর্থাৎ বা ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা এই রেজাল্টটা পাবো। এবং সেকেন্ড টার্মটা জিরো হয়ে যাবে, এই সেকেন্ড টার্মটা জিরো হয়ে যাবে। এখানে মনে রাখার দরকার যে এক্সপেকটেশন ভ্যালু বার করার সময় 0 to a নেওয়া হচ্ছে এখানে, তার কারণ হচ্ছে এর বাইরে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাও জিরো, কারণ ওয়েলের বাইরে ওয়েভ ফাংশনের কোনো ভ্যালু নেই। যদি সে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল হয়, তাহলে ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের ক্ষেত্রে -∞ to 0 এবং a to ইনফিনিটি, এই যে দুটো ইন্টিগ্রেশন এখানে নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে সেগুলো জিরো হয়ে যায়, তার বাইরে ওয়েভ ফাংশন বা পার্টিকেল যায় না। সেই জন্য এখানে ইন্টিগ্রেশনটা একটু সহজ করে 0 to a লেখা হচ্ছে। যাই হোক, এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইকুয়াল টু a/2 হলো, অর্থাৎ এটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাভারেজ অফ এক্স, এটা a/2 হলো, অর্থাৎ মাঝে পার্টিকেল থাকার সম্ভাবনা বেশি বলে ধরা হচ্ছে। এবার পি এর এক্সপেকটেশন ভ্যালু কত হতে পারে? px এর এক্সপেকটেশন ভ্যালু কত হতে পারে? px এর ক্ষেত্রে একই রকম ব্যাপার, শুধু x এর জায়গায় এখানে px এর জায়গায় এখানে একটা অপারেটর বসিয়ে দিতে হবে, -i²del⁡, অপারেটর বসিয়ে ডেরিভেটিভ করে সেম প্রসিডিওর যদি আমরা ফলো করি তাহলে আমরা জিরো পেয়ে যাব। তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম ইকুয়াল টু 0। এটা ওই ফরওয়ার্ড মোমেন্টাম আর রিভার্স মোমেন্টাম, এই দুটো উল্টো দিকের মোমেন্টাম, এইগুলো অ্যাভারেজ ভ্যালু করার জন্য জিরো হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেম হচ্ছে পার্টিকেল অফ মাস m ট্র্যাপড ইন দ্য পোটেনশিয়াল Vx ইকুয়াল টু 0। এখানে আবার ট্র্যাপিং এর ব্যাপার আছে। তো Vx ইকুয়াল টু 0 ফর -a to +a and Vx ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ, অর্থাৎ এখানে যে উইথটা সেটা -a থেকে +a পর্যন্ত, অর্থাৎ 2a। এখানে evaluate the probability of finding the trapped particle between x equal to 0 and x equal to a/n। এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে nth স্টেটের কথা বলা হচ্ছে, when it is in the nth state। তো প্রথমে nth স্টেটের জন্য ψn আমাদের ধরে নিতে হবে, ψn equal to √2/a sin nπx/a। এবার আমরা কি করব, প্রবাবিলিটি বার করব। প্রবাবিলিটি বার করার সময় আমরা ψ করব। এখানে যেহেতু কোনো কমপ্লেক্স নাম্বার কিছু দেখা যাচ্ছে না, সুতরাং নর্মাল স্কোয়ার করে দিলে হয়ে যাবে। নর্মাল স্কোয়ার পাওয়ার পরে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি করে বার করব, এখানে কিন্তু বলা আছে যে লিমিটের মধ্যে, এখানে বলা আছে যে পার্টিকেলের থাকার সম্ভাবনা বার করো, সেই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব 0 to a/n। এইটুকু আমরা ইন্টিগ্রেশন লিমিট ধরে নিলাম, এবং ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে গেলাম 1/n। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি বার হয়ে গেল এখানে। এই প্রবলেমটা পার্টিকুলার, এই প্রবলেমটা an alpha particle trapped in a nucleus, অর্থাৎ এটা আলফা পার্টিকেলের ট্র্যাপিং এর কথা বলা হচ্ছে। এখানে কিন্তু
এই ট্র্যাপিংটা হয়েছে একটা ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে। তার ব্যারিয়ার হাইট এখানে দেওয়া রয়েছে, ট্র্যাপড ইন এ নিউক্লিয়াস অফ রেডিয়াস 1.4 into 10⁻⁻15 meter. What is the probability that it will escape from the nucleus if its energy is 2 mega electron volt? Potential barrier at the surface of the nucleus 4 MeV. এখানে দেখো আলফা পার্টিকেলের এনার্জি হচ্ছে 2 MeV, কিন্তু ব্যারিয়ারটা হচ্ছে 4 MeV উচ্চতার, অর্থাৎ E less than V0 এরকম কেস ধরা হচ্ছে। and the mass of the particle, এখানে মাসটা যেরকম দেওয়া হচ্ছে আলফা পার্টিকেলের যা মাস হয় দেওয়া হয়েছে। তো probability that it will escape মানে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট তোমাকে বার করতে হবে, সোজা কথা ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট তোমাকে বার করতে হবে। তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে 16E by V0, 1 minus E minus V0 exponential minus 2A by H cut root over 2M V0 minus E, এই হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলার মধ্যে নিউমেরিক্যালি ভ্যালুগুলো পরপর এখানে পুট করে দিতে হবে। আমি এই ফর্মুলাটা একটু চেক করে নিয়ে প্রিন্টিং মিস্টেক এখানে হয়েছে কিনা। এটা তোমরা টানেল এফেক্ট, এটা দেখলেই বুঝে যাবে। টানেল এফেক্টের মধ্যে থাকবে এটা। টানেলিং প্রবাবিলিটি, (16E V0 স্কয়ার) উপরে হচ্ছে V0 মাইনাস E যদি কমন নেওয়া হয় তাহলে E যদি কমন নেওয়া হয় এখানে, তাহলে V0 স্কয়ার এখানে চলে আসবে আর মাইনাস এই ইটা হচ্ছে ক্যাপিটাল ই হবে, এই স্মল ইটা হবে না, এখানে ক্যাপিটাল ই হবে। জাস্ট তোমরা একটু ক্যাপিটাল ই ওটাকে ধরে নাও, এই স্মল ইটাকে তোমরা ক্যাপিটাল ই ধরে নাও, তার কারণ এখানে ইটা আসার কোথাও নয়, ইলেকট্রনের ব্যাপার এখানে নেই, এই ইটা ক্যাপিটাল ই হবে। যাই হোক, এই রেজাল্টটার মধ্যে এই রেজাল্টটা মনে রাখতে হবে, এই রেজাল্টটার মধ্যে কেউ যদি বসিয়ে দেয় তাহলে সে টানেলিং প্রবাবিলিটি পেয়ে যাবে, মানে কত পার্সেন্ট চান্স আছে ভেতর থেকে বেরিয়ে আসার, আমরা দেখতে পাচ্ছি 12% মতো চান্স আছে। আলফা পার্টিকেলটা নিউক্লিয়াস থেকে বার হওয়ার চান্স হচ্ছে 12%। আচ্ছা, এখানে হারমোনিক অসিলেটর আমরা চলে আসবো এবার। ফাইন্ড x expectation value of x and expectation value of p for the end state of the linear harmonic oscillator. এই প্রবলেমটা পার্টিকুলারলি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই কাজে লাগে আমাদের। ফর হারমোনিক অসিলেটর আমরা একটা nth স্টেটের জন্য psi n ওয়েভ ফাংশনটা এখানে রিপ্রেজেন্ট করেছি। প্রথমে যে এটা লেখা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নরমালাইজেশনের জন্য রাখা হয়েছে, hn x মানে এটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল অফ nth অর্ডার, আর তারপরে হচ্ছে
একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। এটা গাউসিয়ানের মতো এই গ্রাফটা হবে এক্সপোনেনশিয়াল টার্মটা। তাহলে এক্স এর যে এক্সপেকটেশন ভ্যালু, এখানে তুমি সরাসরি স্কোয়ার করে দিতে পারো, তার কারণ হচ্ছে কমপ্লেক্স এখানে দেখা যাচ্ছে না, সেই জন্য স্কোয়ার করে দিতে পারো। স্টার সাই স্টার আর সাই এই দুটো মাল্টিপ্লিকেশন করলে সাই এন স্কোয়ার হয়ে যাবে, এবং এক্সটা এখানে থাকবে, এবং এই যে এইচ এন যে হারমাইট পলিনোমিয়াল তারও স্কোয়ার হয়ে যাবে। এইটা যদি আমরা ইয়ে করে নিই, ইন্টিগ্রেশন করে দিই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দেখবো যে ইন্টিগ্র্যান্ড যেটা রয়েছে, ইন্টিগ্র্যান্ড যেটা রয়েছে এইচ এন স্কোয়ার রয়েছে, সুতরাং এটা ইভেন ফাংশন। এই যে এক্সপোনেনশিয়াল যে ফ্যাক্টরটা, তার মধ্যে এক্স স্কোয়ার রয়েছে কিন্তু এক্স নেই, এক্স স্কোয়ার আছে, তাহলে এটাও ইভেন ফাংশন। তাহলে শুধু অড ফাংশন দিয়ে এই একটাই অড ফাংশন আছে এক্স। তাহলে প্রথমটা ইভেন, তারপরে অড, তারপরে আবার ইভেন ফাংশন। তাহলে এই তিনটে মাল্টিপ্লিকেশন করার পরে আমরা দেখবো যে ফাংশনটা অড ফাংশন হয়ে যাচ্ছে, বিকজ the first and last term of the integrand is even function আর মাঝেরটা odd function। তাহলে এটা odd function ইন্টিগ্র্যান্ডটা হওয়ার জন্য মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে আমাদের ইন্টিগ্রেশন আলাদা করে করতে হবে না, বলে দিলেই হবে যে এটা odd function ইন্টিগ্র্যান্ড, সুতরাং এটা অল স্পেস ইন্টিগ্রেশন 0 হবে। এবার পি এর ক্ষেত্রে দেখা যাক কি হয়, পি এর এক্সপেকটেশন ভ্যালু দেখা যাক কি হয়। পি এর অপারেটর আমরা বসিয়ে দেবো এইচ কাট বাই মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, মাইনাস আই এইচ কাট ইন্টু ডেল ডেল এক্স। এবার ডেল ডেল এক্স এটা তো অপারেট করবে, এবং করার সময়ে যখন আমরা হারমাইট পলিনোমিয়ালকে অপারেট করব তখন আমরা কি লিখে দেবো, এইচ প্রাইম লিখে দেবো এখানটায়, এই যে এখানে এইচ প্রাইম লেখা রয়েছে, একবার ডেরিভেটিভ করলে এইচ প্রাইম লিখে দেবো। আর এটা দুটো টার্মের মাল্টিপ্লিকেশন রয়েছে, তাহলে দুটো টার্মের মাল্টিপ্লিকেশন করলে ইউভি মেথডে তোমাকে ইয়ে করতে হবে, ডেরিভেটিভটা করতে হবে, এবং সেই জন্য এখানে দুটো টার্ম জেনারেট করেছে পরের লাইনে। হ্যাঁ, ছিল একটা টার্ম, গোটা একটা টার্ম ছিল, কিন্তু দুটো টার্ম এখানে জেনারেট করেছে। এবার এই যে এখানে দেখো এইচ এন আর এইচ এন প্রাইম এটা একটা পাওয়া গেল, আর এখানে এইচ এন স্কোয়ার, এইচটা অডও হতে পারে, এইচ এনটা অডও হতে পারে, ইভেনও হতে পারে। যদি এনটা ইভেন হয় তাহলে এইচ এন ইভেন ফাংশন, যদি এনটা অড হয় তাহলে এইচ এনটা অড ফাংশন। কিন্তু তার স্কোয়ার কি হবে, এইচ এন স্কোয়ার কি হবে, সব সময় এটা কিন্তু ইভেন ফাংশন হবে, যেহেতু স্কোয়ার করা হয়েছে সেহেতু এটা সবসময় ইভেন ফাংশন হবে। তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। এই টার্মটার মধ্যে শুধুমাত্র এক্সটা রয়েছে, এক্সটা হচ্ছে অড ফাংশন, এইচ এন স্কোয়ার ইভেন ফাংশন আগেই বললাম, আর এক্সপোনেনশিয়ালের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, সুতরাং এটা ইভেন ফাংশন হবে। তাহলে এই যে পরের টার্মটার ইন্টিগ্রেশন অ্যাজ এ হোল কি হলো, এটা প্রথমটা অড, দ্বিতীয়টা ইভেন, তৃতীয়টা ইভেন। তাহলে ইভেন অড মাল্টিপ্লাইড বাই ইভেন মাল্টিপ্লাইড বাই এ ইভেন ফাংশন, এই তিনটে মাল্টিপ্লিকেশন করলে কিন্তু এটা অড ফাংশন পাওয়া যাবে। তাহলে এই অড ফাংশনটা ইন্টিগ্রেশন করলে, হোল স্পেস ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে। এবার নেক্সট এটাই চলে আসি, এখানে একটু খেয়াল করে দেখো, এই ফাংশনটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা হচ্ছে ইভেন ফাংশন। আমাদের দেখতে হবে এইচ এন আর এইচ এন প্রাইম এই দুটোর মাল্টিপ্লিকেশন কি হয়। এইচটা ইভেনও হতে পারে, অডও হতে পারে, কিন্তু এইচ এন প্রাইম কি হবে, যদি এনটা ইভেন, এইচ এনটা ইভেন ফাংশন হয় তাহলে এইচ এন প্রাইম হয়ে যাবে অড ফাংশন, আর এইচ এনটা যদি অড ফাংশন হয় তাহলে এটা হয়ে যাবে ইভেন ফাংশন, মানে উল্টোটা, একবার ডেরিভেটিভ করা হচ্ছে সেই জন্য। আমি একটা এক্সাম্পল দিই তোমাদের।
আমরা এরকম দেখেছি যে এইচ.এন আর তার সঙ্গে তার ডেরিভেটিভ এইচ.এন প্রাইম, অর্থাৎ এটা আমাদের এইচ.এন আর ডি.এইচ.এন ডিএক্স। এইটা অড না ইভেন বলতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, যে এটা অড হবে না ইভেন হবে। এইটা আমাদের উত্তরটা বাড়বে। প্রথমে আমাদের জানতে হবে এইচ.এনটা ইটসেলফ কি। এইচ.এনটা হচ্ছে অড ইফ এন অড। যদি এনটা অড হয় তাহলে এইচ.এনটা অড, আর এটা ইভেনও হতে পারে যদি এনটা ইভেন হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এইচ.এন কোনো মিক্সচার নয়, এটা হয় অড নয় ইভেন, যে কোনো একটা কিছু হবে। এবার আমরা একটা এক্সাম্পল নিই যে এইচে, তো এইচটাকে তো লেখা যেতে পারে বিভিন্ন রকম, বিভিন্ন অর্ডারেরও লিখতে পারি আমরা। আমরা বললাম যে এইচ 0x এটা কত হবে? এটা হবে 1। এইচ 1x এটা হবে 2x। এইচ 2x ইকুয়াল টু হবে 4x স্কোয়ার মাইনাস 2। তারপরে এইচ 3x কত হবে? প্রথম কয়েকটা নিয়ে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। 8x কিউব মাইনাস 12x, এটা খেয়াল করো এবার যে যেটা বলছি সেটা মিলছে কিনা। এনটা যদি অড হয়, এই যে h1, তাহলে এটা অড ফাংশন, সহজত দেখতে x একটা অড ফাংশন। এই 3টা অড ফাংশন, তাহলে x কিউব x এগুলো সব অড ফাংশন, এরকম দেখা যাচ্ছে। এবার আমরা বলছি যে এইটাকে বার করব। আমরা যদি n এর মান 2 ধরে দিই তাহলে h2 dh2 dx এটা বার করতে হবে। অথবা কেউ যদি h3 dh3 dx এটা বার করে তাহলে কি হবে দেখতে হবে। তাহলে আমরা কয়েকটা एग्जांपल করে নিই। h2 মানে আমরা এখানে বসাচ্ছি 4x স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, কিন্তু ডেরিভেটিভ কি হবে তার? 4x স্কয়ার মাইনাস 2 এর ডেরিভেটিভ দেখো অড ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 4x স্কয়ার মাইনাস 2 মাল্টিপ্লাই বাই 8x, এটা হচ্ছে 8x। এবার একটা ইভেন ফাংশনকে তুমি অড ফাংশন দিয়ে মাল্টিপ্লিকেশন করছো, তাহলে অ্যাকচুয়ালি এটা 4 নয় 32x কিউব মাইনাস 16x এটা পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা অড ফাংশন হয়ে গেল, অড ফাংশন হয়ে যাচ্ছে। এবার এইটা নিয়ে নিই, h3 dh3 dx। h3 মানে হচ্ছে 8x কিউব মাইনাস 12x, এটা লিখলাম, এবং তার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করলে কত হবে? 24x স্কয়ার, যদি ভুল বলে থাকি না বলে থাকি তাহলে হচ্ছে 24x স্কয়ার মাইনাস 12। এবার এটাকে যদি আমরা পুরোটা মাল্টিপ্লাই করে দিই তাহলে প্রথমে কিছু একটা কোএফিসিয়েন্ট আসছে এবং আসার পরে x টু দি পাওয়ার 5 হচ্ছে, তারপরে এইটার এটা মাল্টিপ্লিকেশন করলে সেই কোএফিসিয়েন্টটা কিছু একটা আসছে, প্লাস বা মাইনাস যাই হোক, x কিউব হচ্ছে, তারপরে একটা কোএফিসিয়েন্ট আসছে, এটা মাল্টিপ্লিকেশন করলে সেটাও কিন্তু প্লাস বা মাইনাস যাই হোক, আমি এটা যাচ্ছি না, সেটাই কোএফিসিয়েন্ট আসছে এবং এক্স কিউব হচ্ছে, এবং নেক্সটটা এটা মাল্টিপ্লিকেশন করার পরে সম্ভবত 144x হচ্ছে। তাহলে দেখা গেল যে সমস্ত টার্মগুলোই কিন্তু অড, তাহলে এদের সামেশনটা অড হবে, তাহলে এটাও অড দেখা গেল। কেন এরকম হচ্ছে? যদি এইচ এনটা এটা যদি ইভেন হয় তাহলে তার ডেরিভেটিভ dhn(x) এটা কিন্তু অড হয়ে যাবে, আর এই দুটো মাল্টিপ্লিকেশন করার পরে এদের যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাল্টিপ্লিকেশন করে আফটার মাল্টিপ্লিকেশন গিভস অড ফাংশন। হ্যাঁ,
মাল্টিপ্লাই করলে অড ফাংশন দিয়ে দেবে। সেই জন্য আমরা যে রেজাল্টটা সেরকম পাচ্ছি। এই যে অড ফাংশন এর সুবিধাটা হচ্ছে তুমি যদি হোল স্পেসে ইন্টিগ্রেশন করো, এই যে প্রথম ফাংশনটা, এই যে এইচএন আর এইচএন প্রাইম, এটা তো বললাম টোটালটা অড হবে, আর তারপর একটা ইভেন, এই টোটালটা তাহলে ইন্টিগ্র্যান্ডটা কি হয়ে যাচ্ছে, অড ফাংশন হয়ে যাচ্ছে। এই অড ফাংশনটা তুমি হোল স্পেসে ইন্টিগ্রেশন করলে তোমার জিরো হয়ে যাবে। নেক্সট দেখো, for the end state of the linear harmonic oscillator, evaluate the uncertainty product delta x multiplied by delta p. এই আনসার্টেনটি প্রোডাক্ট তোমাকে বার করতে হবে কিসের ক্ষেত্রে, লিনিয়ার হারমোনিক অসিলেটর এবং তার এন্ড স্টেটের জন্য। আমরা ভেরিয়াল থিওরেমের সাথে জানি যে অ্যাভারেজ ভ্যালু অফ কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জি অফ ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর আর ইকুয়াল। আমরা এটা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখেছি যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ এটা কিন্তু লিনিয়ার হারমোনিক অসিলেটরের সময় ইকুয়াল হয়। এবার কোয়ান্টাম অসিলেটরের সময় সেই ব্যাপারটা যদি একই রকম থাকে, কনসেপ্টটা যদি একই রকম থাকে এবং একই রকম থাকবেও, এখানে দেখো পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস কাইনেটিক এনার্জি দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে টোটাল এনার্জির এগুলো অর্ধেক হবে, অর্ধেক করে হবে। অ্যাভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য টোটাল এনার্জি অর এইচ কাট ওমেগা এন প্লাস হাফ, এটার অর্ধেক হবে। এই নিচের দুইটা এই জন্য অর্ধেকের জন্য এসছে। তাহলে এন প্লাস হাফ মাল্টিপ্লাইড বাই এইচ কাট ওমেগা হচ্ছে টোটাল এনার্জি হয়, তার 2 ভাগ হয়ে গেল, তার অর্ধেক হয়ে গেল। এইটা আমাদের ইউজ করলে খুব সোজা হয়ে যাবে এটা, এই আনসার্টেনটি বার করতে গেলে। এই আনসার্টেনটি গুলোকে বার করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। সুতরাং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে পদ্ধতি, ডেল্টা এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন ভ্যালু তার স্কোয়ার, এটা তোমাদের বার করতে হবে। আমরা জাস্ট এর আগের প্রবলেমটা একটু খেয়াল করে দেখো, অ্যাভারেজ ভ্যালু অফ এক্স or expectation value of x for linear harmonic oscillator for any state or n state equal to 0 হবে, এবং p এরটাও কিন্তু 0 হয়েছে। p এর অ্যাভারেজ ভ্যালু আর x এর অ্যাভারেজ ভ্যালু এক্সপেকটেশন ভ্যালু দুটোই 0 হয়েছে। তাহলে সেই জন্য এই যে ডেল্টা x যখন বার করা হচ্ছে, এই টার্মটা, এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। এই টার্মটা এটা আমরা প্রমাণ করেছি। হ্যাঁ, সুতরাং এই টার্মটা 0 হয়ে গেলে কি হবে, এক্স স্কোয়ারের অ্যাভারেজের সঙ্গে আনসার্টেনটি ইন এক্স এটা সমান হয়ে যাবে। অবভিয়াসলি এখানে রুট ওভার করতে হবে, এবং পি এর ক্ষেত্রেও তাই। আনসার্টেনটি ইন পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন ভ্যালু। এই যে পি এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন ভ্যালু, এটা আমরা এই ভেরিয়াল থিওরেম থেকে পেয়ে যাবো খুব সহজে। জাস্ট এই 2m টাকে ওদিক পাঠিয়ে দাও, আর এখানে এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু বার করতে গেলে ওই ডান দিকে কিন্তু পাঠিয়ে দিতে হবে 2/k। এই দুটো ইউজ করলেই আমরা খুব সহজে মাল্টিপ্লিকেশন করার পরে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে স্কোয়ার টার্মটা পেয়ে যাবো, ডেল্টা এক্স তার স্কোয়ার এবং ডেল্টা পি তার স্কোয়ার, এবং সেটা পেলে ডেল্টা এক্স ডেল্টা পি বার হয়ে গেল, সেটা হচ্ছে এন প্লাস হাফ ইন্টু এইচ কাট। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের মনেও রাখতে হবে। আমরা যদি জিরো স্টেটের ক্ষেত্রে করি, অর্থাৎ n ইকুয়াল টু 0, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে যদি করি, যদি করি, তাহলে n ইকুয়াল টু 0 লিখতে হবে। n ইকুয়াল টু 0 লিখলে ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা পি এক্স ইকুয়াল টু এইচ কাট বাই 2। এটা হচ্ছে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্ট। যে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্ট আমাদের আনসার্টেনটি প্রিন্সিপালে বলা আছে, সেটা হচ্ছে এইচ কাট বাই 2 এর সঙ্গে সমান হবে। সেটা কিন্তু মিলে যাবে যদি আমরা n ইকুয়াল টু 0 বসাই গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে। আর যদি উপরের দিকে যায় তাহলে আনসার্টেনটির প্রোডাক্টটা বাড়বে।
তাহলে এই যে ইয়েটা পেলাম আমরা, আনসার্টেনটি প্রোডাক্ট পেলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যে মেথড এখানে করা হয়েছে সেটা খুব সহজ মেথড। এখানে ভিরিয়াল থিওরেম বা একদম বেসিক কনসেপ্ট একটা ইউজ করা হয়েছে। কাইনেটিক এনার্জি অ্যাভারেজ আর পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ সমান, এবং তারা প্রত্যেকে টোটাল এনার্জির অর্ধেক। এখানে নেক্সট প্রবলেম হচ্ছে, বলা হচ্ছে হারমোনিক অসিলেটর ইন গ্রাউন্ড স্টেট where is the probability density is maximum। probability density maximum মানে probability তুমি বার করো প্রথমে সাইজটা সাই করে, হ্যাঁ সাইজটা সাই করার পরে তোমার ডেরিভেটিভ করে জিরো লিখে দিতে হবে, এবং ডেরিভেটিভ করে জিরো লিখে দিলে এখান থেকে যে এক্স এর ভ্যালু পাওয়া যাবে সেখানেই প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? এক্স ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ মিডিলে পাওয়া যাচ্ছে প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে প্রবাবিলিটি ম্যাক্সিমাম কোথায় পাওয়া যায়? মাঝখানে। আমরা দেখেছি এটা একটা গাউসিয়ান টাইপের ওয়েভ ফাংশন হয় গ্রাউন্ড স্টেটটা, এরকম ধরনের একটা ওয়েভ ফাংশন হয়, এরকম একটা ওয়েভ ফাংশন হয়, মাঝে সব থেকে বেশি উঁচু, সেই জন্য প্রবাবিলিটি মিডলে সব থেকে বেশি হবে। আর সেই প্রবাবিলিটিটা কত হবে? জাস্ট এক্স ইকুয়াল টু জিরোটা এই প্রবাবিলিটি ফ্যাক্টরের মধ্যে বসিয়ে দাও, অর্থাৎ এক্সপোনেনশিয়াল জিরো হবে, এটা 1 হয়ে যাবে। তাহলে রুট ওভার ওমেগা বাই এইচ কাট পাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ গ্রাউন্ড স্টেট। এই প্রবলেমটা একটা অদ্ভুত প্রবলেম। বলা হচ্ছে an electron is in ground state of one dimensional infinite square well। ইনফাইনাইট স্কোয়ারের মধ্যে ইলেকট্রন রাখা আছে, উইথ এ মানে উইথটা দেওয়া আছে ইকুয়াল টু 10⁻⁻10 অর্থাৎ 1 অ্যাংস্ট্রম। কম্পিউট দ্য ফোর্স দ্যাট ইলেকট্রন এক্সার্ট অন দ্য ওয়াল ডিউরিং ইম্প্যাক্ট অন আইদার ওয়াল। অর্থাৎ এই ইলেকট্রনটা বার হওয়ার চেষ্টা করবে, এবং সে কিন্তু তার মধ্যে এনার্জি যদি থাকে তাহলে কাইনেটিক এনার্জি নিয়ে গিয়ে সে কিন্তু ওয়ালে কোলাইড করবে, এবং তার ফোর্সটা কত সেটা বার করতে হবে। ফোর্সটা আমরা ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমাদের এনার্জিকে যদি আমরা ডেরিভেটিভ করি, স্পেস ডেরিভেটিভ করি, এবং একটা মাইনাস মানে এফ ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ইউ, এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে এখানটায়। এখানে আমরা গ্রাউন্ড স্টেটের জন্য যদি দেখি, তাহলে E1 হবে, En এর জায়গায় E1 লিখতে হবে। তো সেক্ষেত্রে ফোর্স অন দ্য ওয়াল আমরা জাস্ট একে ডেরিভেটিভ করব, কিন্তু এখানে যে স্পেসটা রয়েছে এর রেসপেক্টে স্পেস ডেরিভেটিভটা করতে হবে। ওয়াল কোথায় আছে? ওয়াল অবভিয়াসলি এখানে ওয়ালের ভ্যালুটা দেওয়া আছে ইকুয়াল টু 10⁻10 মিটার। এটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা যে ফোর্সটা পাবো সেটা হয়েছে এখানে 1.21 ইন্টু 10⁻7 নিউটন, which is very low। এবার কেউ যদি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বার করতে বলে, সেই প্রবলেম এখানে দেওয়া আছে। সো দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অফ লিনিয়ার হারমোনিক অসিলেটর ইন অ্যান আরবিট্রারি সুপারপজিশন স্টেট is periodic with a period equal to the period of the oscillator। এখানে টাইম ডিপেন্ডেন্ট যে ওয়েভ ফাংশন সেটা নিতে বলা আছে পরিষ্কার, এবং স্টেশনারি স্টেট নয়, কিন্তু এটা সুপারপজিশন স্টেট। সুপারপজিশন স্টেট গুলো স্টেশনারি স্টেট হয় না। সুপারপজিশন স্টেট মানে সাইজটা সাই তোমার ক্যালকুলেশন করতে হবে, করার পরে তুমি যদি দেখো যে সাইটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হলো না, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে একটা নন স্টেশনারি স্টেট। তাহলে নন স্টেশনারি স্টেটের ক্ষেত্রে কি বার করতে হবে? চেক করার জন্য বার করতে হবে সাইজটা সাই, এবং সেটা যদি তার মধ্যে টাইম ফ্যাক্টর থাকে, এখানে মাল্টিপ্লিকেশন করার পরে টাইম ফ্যাক্টর কিন্তু ঢুকে রয়েছে, এই টাইম ফ্যাক্টর, এবং সেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, এবং সেই জন্য প্রবাবিলিটি যেহেতু টাইমের ফাংশন, এই জন্য এটাকে স্টেশনারি স্টেট বলা যাবে না। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এখানে বলা আছে যে এই যে প্রবাবিলিটি সেটা ফ্লাকচুয়েট করবে, এবং তার ফ্লাকচুয়েশনের যে ফ্রিকোয়েন্সি সেটা নর্মাল যে অসিলেটর ফ্রিকোয়েন্সি তার সঙ্গে ইকুয়াল হবে। তো সেটা এখানে করা হচ্ছে। এখানে এক্সপোনেনশিয়ালের দিকে লক্ষ্য রাখলেই কিন্তু ওমেগা বার হয়ে যাবে, ওমেগা কেউ ইজিলি বার করে নিতে পারে। এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কি আছে আমরা জানি, যে কোনো অসিলেটরের ফ্রিকোয়েন্সি কিরকম এক্সপ্রেশন হয়। এক্সপোনেনশিয়াল যদি কেউ লেখে তাহলে এক্সপোনেনশিয়াল আই ওমেগা টি হয়, আই ওমেগা টি হয়। এখানে খেয়াল করো ওমেগার জায়গায় কি আছে? ওমেগার জায়গায় আছে ইএম মাইনাস ইএন বাই এইচ কাট, এইটা হচ্ছে ওমেগা। এবার তোমাকে জানতে হবে যে এটা কি অসিলেটরের ওমেগা
এইটা অসিলেটরের ওমেগা যদি হয় তাহলে ইকুয়াল হবে, না হলে ইকুয়াল হবে না। নেক্সট প্রবলেম হচ্ছে an electron moves in a one dimensional potential of width 8 angstrom, depth 12 electron volt, find the number of bound states present. এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বহু জায়গায় এই ধরনের প্রবলেম দেখা যায়। an electron moves in one dimensional potential of width 8 angstrom, তার মানে এখানে ফাইনাইট ডেপথের, ইনফাইনাইট ডেপথের নয়, ফাইনাইট ডেপথের পোটেনশিয়াল ওয়েলের কথা বলা হয়েছে। ডেপথ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 12 ইলেকট্রন ভোল্ট, আর উইথটা কত, মানে এটা দেওয়া আছে, এ মানে হচ্ছে 8 অ্যাংস্ট্রম। অনেকে বলে যে এটা 2 এ দিয়ে, মানে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত বিস্তৃত এরকম ধরে নেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত উইথটা নিয়েছে, তো সেখানে একটু চেঞ্জ হবে, যে 2a ইকুয়াল টু 8 অ্যাংস্ট্রম হবে, এ নয়, 2a ইকুয়াল টু 8 অ্যাংস্ট্রম হবে। আর যদি কেউ বলে যে 0 টু a পর্যন্ত, এই x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু a পর্যন্ত তোমার পোটেনশিয়ালটা ফাইনাইট, সেখানেও কিন্তু বা মাইনাস ভ্যালু রয়েছে, সেখানেও কিন্তু পোটেনশিয়ালটা হতে পারে। তো এখানে পোটেনশিয়ালটা, যে উইথটা, পোটেনশিয়াল ওয়েলের উইথটা 2a নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে ওয়ান বাউন্ড স্টেট এক্সিস্ট v0 স্কোয়ার, কটা বাউন্ড স্টেট থাকবে সেটা ডিপেন্ড করবে v0 স্কোয়ার ফ্যাক্টরটা কত, অর্থাৎ হাইট অফ দা ডেপথ অফ দা পোটেনশিয়াল অ্যান্ড উইথ অফ দা পোটেনশিয়াল, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে সেই ডেপথ অ্যান্ড উইথ, এই দুটো ফ্যাক্টরের একটা কন্ট্রিবিউশন এখানে নেওয়া হয়েছে v0 স্কোয়ার। এই টার্মটা যদি 0 থেকে পাই স্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার বাই এইট এম এই ভ্যালুর মধ্যে থাকে, তাহলে একটাই বাউন্ড স্টেট থাকবে। আর দুটো বাউন্ড স্টেট থাকবে কখন, যখন এইটার পরের থেকে শুরু হবে, অর্থাৎ পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এর থেকে বড়, কিন্তু 4 পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এর সঙ্গে যদি সমান হয়, তাহলে এখানে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই জিরোটা মানে 0 স্কোয়ার, এখানে কিন্তু 1 স্কোয়ার, তারপর একটা 2 স্কোয়ার, তারপর একটা এখানে 3 স্কোয়ার এরকম, তারপর একটা 4 স্কোয়ার এরকম। সুতরাং পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এটা যদি মনে রাখো, তার সঙ্গে ওই ফ্যাক্টর গুলো মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। সুতরাং এই লিমিট গুলো মনে রাখতে খুব বেশি প্রবলেম হবে না। তাহলে দুটো বাউন্ড স্টেট কখন থাকবে, যদি পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এটা যদি 1 ইউনিট বলো, তাহলে 1 ইউনিট থেকে 4 ইউনিটের মধ্যে, এটা 4 ইউনিট থেকে 9 ইউনিটের মধ্যে যদি থাকে তাহলে 3টে বাউন্ড স্টেট থাকবে, আর 9 ইউনিট থেকে 16 ইউনিটের মধ্যে v0 স্কোয়ারটা যদি থাকে, তাহলে সেটা হচ্ছে 4টে বাউন্ড স্টেট থাকবে। আর এই বাউন্ড স্টেটের সংখ্যা দেখো, এই যে 9, এটা তুমি রুট ওভার করো, তাহলে 3 পেয়ে যাবে। এই যে 16টা, এই 16 তুমি রুট ওভার করো, তাহলে 4 পেয়ে যাবে। এইভাবে মনে রাখতে সুবিধা হবে। যাই হোক, তোমাকে কিন্তু এইবারে এই নিউমেরিক্যাল প্রবলেমটা আসতে হবে যে অ্যাকচুয়ালি এই ইউনিটটা কত, এই পাই স্কোয়ার এইচ স্কোয়ার বা এইট এম এই ভ্যালুটা কত, আর v0 স্কোয়ার ভ্যালুটা কত, তারপরে কম্পেয়ার করে তুমি পেয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে v0 স্কোয়ার বার করা হয়েছে, হ্যাঁ, এসআই ইউনিটে বার করা হয়েছে 307.2 এরকম রয়েছে, আর পাই স্কোয়ার এইচ স্কোয়ার বা এইট এম যে ইউনিটটা, সেই ইউনিটটা হচ্ছে 14.96 ইন্টু 10⁻19 কেজি মিটার টু দি পাওয়ার 4 সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হয়েছে। এইবার এই দুটোকে কম্পেয়ার করতে হবে যে এই ফ্যাক্টরটা কোন ইয়েতে পড়ছে, v0 স্কোয়ারটা কোন রেঞ্জে পড়ছে। এই যে এখানে 4টে রেঞ্জ দেয়া রয়েছে, এই ধরনের কোন রেঞ্জে পড়ছে এটা দেখতে হবে। এই v0 স্কোয়ার যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা দেখা গেছে যে 16 ইউনিট থেকে 25 ইউনিটের মধ্যে পড়ছে। তাহলে কটা বাউন্ড স্টেট থাকা উচিত, 5টা। এটা রুট ওভার করতে হবে, 5টা বাউন্ড স্টেট এখানে থাকবে। এই কনক্লুশনটা হচ্ছে 5টা বাউন্ড স্টেট। তাহলে তোমাকে এই লিমিটগুলো একটু খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে কোনোভাবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ফাইনাইট ওয়েলের মধ্যে কতগুলো বাউন্ড স্টেট থাকা সম্ভব। এরপরে তোমাদের কিছু প্রবলেম দেওয়া হয়েছে, যে প্রবলেমগুলো তোমরা
বা কোশ্চেন গুলো তোমরা বাড়িতে পড়বে, এই করে তোমরা এখানে সলিউশনে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে। এই কোশ্চেন গুলো অ্যান্সার করবে তোমরা বাড়িতে বসে বসে। আশা করি এই জিনিসগুলো সময় শেখানোই হয়েছে, তোমরা পারবে, এগুলো সবগুলোই পারবে। খুব একটা টাফ লেভেলের নয় প্রবলেম গুলো। তোমরা এই বইগুলো, এখানে রিসোর্স গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারো, এইগুলো খুবই ভালো হবে তোমাদের জন্য। বা এই ওয়েব লিঙ্ক গুলো দেওয়া আছে, এখানে তোমাদের সাহায্য হতে পারে প্রবলেম সলভের জন্য বা কনসেপ্ট ডেভেলপের জন্য। থ্যাংক ইউ। স্যার স্যার হ্যাঁ বলো। বলছে যে একটা প্রবলেম করালেন না ওই হারমোনিক ওয়েভের ক্ষেত্রে এক্স আর পি এর এক্সপেকটেশন ভ্যালু বের করা।